সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কেন নেওয়া হচ্ছে, কেনই বা তারা যাচ্ছেন? গ্যালারিতে বসে ফুটবল খেলার মাঠে যেমন তালি দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকে না, এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে। আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন। নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না। মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে, এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনূসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয়। এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ ইয়র্কে একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন, আর এনসিপি তো ইউনূসের নিজস্ব দল। সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবচ হবে, আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে। সেক্ষেত্রে ইউনূসও ছেড়ে দে মাকে দে বাঁচি, তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন, এমন হুঙ্কার দিয়েছেন তিনি। অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে, এই বিচার কার্যক্রম ভণ্ডুল হয়ে যাবে। সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে, অন্যান্য মামলা হয়েছে, সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে 14 দল জাতীয় পার্টি, তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে। সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনূস সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই। এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্দিহান। ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তারা যদি নিরপেক্ষ হয়ে যায়, নীরব হয়ে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা। অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে। এই পরিস্থিতিতে 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব, সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে। শুধু তাই না, সংবিধান ভঙ্গের দায়ে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন, এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা, সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে 3 শিবির, তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনূসের পক্ষ থেকে। নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে, আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না, আমাদের রক্ষা থাকবে না। ফলে জুলাই সনদ বলুন, অন্য যা কিছু বলুন, কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ রক্ষা পাবেন না। এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে। এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে আওয়ামী বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায়, নির্বাচন করা, অন্যান্য বিষয়গুলো সারা, এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে। এখানে একটি বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের যে বিচার চলছে, সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার। সেই সময়টা দিস ওয়ে দ্যাট ওয়ে অ্যালাউ করতে হবে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে। এটা কথার কথা,
পরিস্থিতি শান্ত করার জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না, সবার জন্য বিপদ হয়ে যাবে। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে। সেক্ষেত্রে কিভাবে কি করা যায়? অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভূত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া, দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা, জামাত ইসলামীর কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা, সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়ামী বিরোধী, তারা সময়ের আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন, প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন। তখন ইউনূসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে, যাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন। জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন, তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে, রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে। তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না। বিএনপির ভিতর আরেকটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা। তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি। এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে, কাউন্ট সেন্টারে নেওয়ার আগেই বাক্স পরিবর্তন হয়ে গেছে। এটা তাদের দায়িত্বশীল বক্তব্য, দায়িত্বশীল সূত্রের বক্তব্য। যারা প্রার্থী হয়েছিলেন ছাত্রদল থেকে তারা প্রচন্ডভাবে ক্ষুব্ধ যে আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পাল্টে যেতে পারত, কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যে যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে। ফলে ছাত্রদল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে, তারাও এখন অনেকটা কোণঠাসা অবস্থায় পড়ে গেছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে বৈঠক হবে, সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের অ্যালায়েন্স, জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা। অপেক্ষা করুন, আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব। আমার আজকের এই তথ্যটি নিউ ইয়র্কে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস, এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন, তাদের দেওয়া তথ্যের উপত্যের ভিত্তিতে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন জুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে। এটাই আওয়ামী বিরোধী পক্ষের যারা বুদ্ধিজীবী নিয়ন্ত্রণ করবে, শাসন করবে। এখান থেকে যমুনা নিয়ন্ত্রিত হয়, এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। এগুলো আর দুনাম হলো যে এখান থেকে সকল মব নিয়ন্ত্রণ হয়, এখান থেকে বদলি ট্রান্সফার থেকে শুরু করে যাবত এনসিপির বিরুদ্ধে যত অভিযোগ আসছে এই অফিসকে কেন্দ্র করে। এবং নানা জনে নানা কথা বলেন যে যমুনার পর মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর পাওয়ার হাউস, দ্বিতীয় পাওয়ার হাউস যদি ক্যান্টনমেন্টকে ধরেন, জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসকে ধরেন, তাহলে তৃতীয় পাওয়ার হাউস হলো এই রূপায়ণ টাওয়ারের সামনের বাংলা মোটর মোড়, এই টাওয়ার। তো এখানে আওয়ামী লীগের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকদিন আগে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে এখানে তারা জটলা করেছে, মিছিল করেছে এবং নেচেছে, উল্লাস নৃত্য করেছে। তো এটার ইম্প্যাক্টটা কি বা এটা কিভাবে হলো? প্রথমত হলো যেখানে 32 নম্বর ভেঙে ফেলা হলো, ছাত্রলীগের একটা লোক
সেখানে দাঁড়াতে পারল না। সাধারণ যারা লোকজন আওয়ামী লীগকে ভালোবাসেন, এমনকি মহিলা, তারা গিয়ে সেখানে লাঞ্ছিত হয়েছেন। এমনকি এবছর অর্থাৎ 2025 সনের 15ই আগস্ট তারিখে সেখানেও ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো লোক যেতে পারেনি। এটা সিঙ্গেল লোক যেতে পারেনি, কোনো মহিলারও যেতে পারেনি। তো সেই অবস্থাতে আগস্ট মাসের 15ই আগস্টে যেখানে ছাত্রলীগের এই দুরবস্থা, যুবলীগের এই দুরবস্থা, আওয়ামী লীগের এই দুরবস্থা, সেখানে অল অন এ সাডেন সেপ্টেম্বর মাসে এসে এমন কি ঘটনা ঘটল, যেই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কিংবা নিউ মার্কেট নয়, অন্য কোনো জনবহুল এলাকা নয়, গুলিস্তান নয়, একেবারে এনসিপির অফিস, বাংলাদেশের তৃতীয় যে পাওয়ার হাউস, এখানে এসে কয়েকশো নেতাকর্মী অনেকক্ষণ জটলা করলো, দাঁড়িয়ে থাকলো। তারপর সেখানে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বারবার দরকার, বা এরকম নানা রকম যে স্লোগানগুলো আওয়ামী লীগ দেয়, তারা সেখানে দিতে থাকলো। তারপরে বীর বিক্রমে তারা সেখান থেকে চলে গেল। কারণটা কি? পুলিশ কি করলো? এনসিপি কি করলো? সেনাবাহিনী কি করলো? তারা তো নিষিদ্ধ। তারপরে এনসিপিকে যারা বিভিন্ন সময় ব্যাকআপ দিয়ে আসছে, জামাত কি করলো? গণ অধিকার পরিষদ কি করলো? এমনকি বিএনপি কি করলো? কেন এখানে এই মিছিল হলো? এর পিছনে কি রয়ের কোনো হাত আছে, নাকি সিআইএর কোনো হাত, নাকি উত্তরপাড়ার কোনো গ্রিন সিগন্যাল, নাকি যমুনার কোনো গ্রিন সিগন্যাল? প্রশ্নগুলো কিন্তু করতে হবে, বা এর প্রশ্নের উত্তর জানতে হবে। নাকি এনসিপিকে চাপে রাখার জন্য এখানে ছাত্রলীগের নাম করে অন্য কোনো রাজনৈতিক দল, আমি নাম বললাম না, যারা এনসিপির প্রমোটার অথবা এনসিপিকে যারা দমন করতে চায়, তারা এনসিপিকে বাগে রাখার জন্য, ভয় দেখানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এই অফিসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে পুরো কয়েকটা ঘন্টা ধরে যে কাজটি করা হলো, এবং সদল বলে সেখান থেকে আবার সময়মতো সটকে পড়া হলো। তো সন্দেহ যদি এরকম হয় যে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, তারা বিষয়টা জানতেন, আর ওখানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে চিনতেন, আর চিনতে পারার কারণে তারা এখানে কোনো অ্যাকশনে যাননি, যেহেতু এটা একটা নাটক ছিল, এটা একটা মব ছিল, হতে পারে। ইদানিং ঢাকা শহরে যেভাবে মিছিল মিটিং বাড়ছে, প্রচণ্ডভাবে মিছিল মিটিং বাড়ছে আওয়ামী লীগের, এবং সেই সমস্ত মিছিল মিটিংয়ে যারা সম্মুখ সারিতে আসছে, আমার কাছে এদেরকে অপরিচিত মনে হয়। এদেরকে দেখলে আওয়ামী লীগ মনে হয় না। আমি তো সেই ছোটকাল থেকে আওয়ামী লীগ করতাম। এখন তো বিএনপিতে যোগদান করার পরে সেই আওয়ামী লীগ চরিত্র নেই। আর গত 1 বছর যাবৎ মনে হচ্ছে যে না, রাজনীতি আমার জন্য আসলে এই মুহূর্তে শোভনীয় নয়, বিরতি নেওয়া উচিত। ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি ভালো হলে তখন হয়তো চিন্তা করা যেতে পারে, বাট নট অ্যাট দিস মোমেন্ট। ফলে গত 1 বছর ধরে কার্যত যাকে বলা হয় নিষ্ক্রিয় অবস্থায় আছি। এই আমার ব্যবসা বাণিজ্য, সামাজিক সংযোগ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, টকশো করা, রাজনৈতিক বিশ্লেষণ করা, এর মধ্যে আমি আমার তৃপ্তি খুঁজে পাচ্ছি, এবং মনে হচ্ছে যে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকজ যারা এই মুহূর্তে রাজনীতির একেবারে ফ্রন্ট লাইনে আছেন, বিএনপির 10 জন, জামাতের 10 জন, বা এনসিপির 10 জন, তাদের সবাইকে তো চিনি। আমার কাছে মনে হয় না যে সামাজিকভাবে, প্রশাসনিকভাবে কোনো অবস্থাতে তারা কেউ আমার চেয়ে খুব ভালো অবস্থানে আছেন, বা তাদের একটা টেলিফোন পেলে, বা আমি একটা টেলিফোন করলে দুটোর মধ্যে যদি গুরুত্ব দিতে বলা হয়, আমার কাছে মনে হয় না যে আমি কখনো কোথাও অগুরুত্বপূর্ণ ছিলাম অতীতে, আর এখন অগুরুত্বপূর্ণ আছি। ফলে আমি আমার কাজ নিয়ে ভালো আছি। তো যেটা বলছিলাম যে সেই যে অতীতের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি জামাতের লোক দেখলেই বুঝতে পারি এটা জামাতের লোক। জামাত আর হেফাজত দুজনকে দাড়ি টুপি পরিয়ে আমার সামনে এনে দেন, আমি এখন নিখুঁতভাবে বলে দিতে পারবো এটা হেফাজতের লোক, এটা জামাতের লোক। জামাত আহলে সুন্নতের 2 জন লোক আনেন যারা মাজারপন্থী, পীরপন্থী, আমি বলে দিতে পারবো যারা জামাতের লোক এরা পীরপন্থী লোক। আওয়ামী লীগ বিএনপির 2 জন লোক আনেন, আমি বলে দিতে পারবো, চেহারা দেখে বলে দিতে পারবো, কথা বলতে হবে না। তারপর জাতীয় পার্টির লোক আনেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, আমি বলে দিতে পারবো এরা জাতীয় পার্টির লোকজন। এর কারণ হলো আপনি দেখবেন যে দীর্ঘদিন একত্রে একটা কাজ করলে না, তাদের পোশাক আশাক, চাল চলন, কথাবার্তায় একটা
ভাবমূর্তি ফুটে ওঠে, একটা অভিব্যক্তি ফুটে ওঠে। আমি যেমন আগে দুষ্টামি করে বলতাম যে আওয়ামী লীগ দেখলে আমার কাছে মনে হয় এখানে সরেয়ার মতো একটা মানে আকৃতি আছে, এখানে নৌকার একটা আকৃতি রয়েছে, কিংবা ধানের শীষ এর লোক দেখলেই আমার কাছে মনে হয় যে এদের মধ্যে একটা ধান ধান ভাব আছে। জাতীয় পার্টি দেখলে এটা লাঙল লাঙল, কেমন যেন লাঙলের মতো এরকম মনে হয়। এরশাদের দেখেন, জিএম কাদেরকে দেখেন, আপনি লাঙলের মধ্যে তাদের খুঁজে পাবেন। এনিওয়ে, এটা জোক করে টেলিভিশন টকশোতে বলতাম। তো সেই দিক থেকে আওয়ামী লীগ, বিএনপির বা জামাতের যে নর্মাল ন্যারেটিভগুলো রয়েছে, তারা এই ভাষায় কথা বলে, এইভাবে তাদের পোশাক পরে, এরকম তারা দাড়ি রাখে, এইভাবে তারা ক্লিন শেভ করে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের নাম করে যারা সম্মুখ সারিতে আসছে, তাদের কাউকে আমার আওয়ামী লীগ বলে মনে হচ্ছে না, এবং এটাই আমার ভয়ের কারণ। এটাই আমার ভয়ের কারণ। যেভাবে ধরুন শেষের দিকে এই যে দেখুন সাদিক কায়েম যারা ডাকসু ভিভিটিপি হলেন, এরা সবাই তো আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিলেন। আপনি একবার এখানে একটু তাকিয়ে দেখেন তো, যে সাদিক কায়েম সাদ্দামের পাশে বসা ছিল, দাঁড়ানো ছিল। ওকে কি সাদ্দামের মতো মনে হয়? ওকে কি নাহিয়ান মতো মনে হয়? জয়ের মতো মনে হয়? ওকে কি রব্বানির মতো মনে হয়? ওকে কি নাজমুল ছিল তার মতো মনে হয়? রিপন সভাপতি ছিল তার মতো মনে হয়? তাদের মতো মনে হয় না। ও আলাদা। ওকে দেখেই আপনি এখন যেমনভাবে বলতে পারেন এটা জামাতের লোক, তখন আপনি যদি একটু ভালোভাবে তাকিয়ে দেখতেন, আপনি বুঝতে পারতেন যে ছাত্রলীগের মধ্যে কয়জন জামাত রয়েছে। আচ্ছা, আপনি দেখেন তো এই যে সালমান এফ রহমানের ফ্যামিলি, এটা অ্যাবসলিউটলি মুসলিম লীগ ফ্যামিলি, পোশাক আশাক পাকিস্তানপন্থী একটা গ্রুপ। আপনি তাকে রাখেন, তার সাথে আওয়ামী লীগের যে টিপিক্যাল আওয়ামী লীগ, তোফায়েল আহমেদকে বসান, আমির হোসেন আমকে বসান, যারা হোমোজেনিয়াস আওয়ামী লীগ, একরকম মনে হয়? একরকম মনে হয় না। আপনি হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন একদিকে রাখেন, আর তাদের সমবয়সী আওয়ামী লীগের যেগুলো হোমোজেনিয়াস আওয়ামী লীগ রয়েছে, অত বিখ্যাত না, ওই যে মারা গেছেন সিলেটের মহসিন আলী, তাকে আনেন, কিংবা ওই যে সাইদুল হক মারা গেছেন, একজন মন্ত্রী ছিলেন, সোশ্যাল সামাজিক মানে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, এনামুল হক মারা গেছেন, এনামুল হক শহীদ। এই লোকগুলোকে বসান, এদের দেখলেই মনে হবে এরা আওয়ামী লীগ করে। কিংবা হাফিজ মজুমদার, ওই যে সিলেটের হাফিজ মজুমদার, এদেরকে বসান, দেখলেই মনে হবে এরা আপাদ্য মস্তক আওয়ামী লীগ। কিন্তু বাকি লোকগুলো দেখলে আপনার আওয়ামী লীগ মনে হবে না। কিন্তু আওয়ামী লীগ এই যে বাইরে থেকে মুসলিম লীগ, বাইরে থেকে জামাত, বাইরে থেকে বিএনপির লোক, বাইরে থেকে জাসদের লোক, এরা যে ঢুকিয়ে একটা বিরাট কিছু করার চেষ্টা করেছে, এটাই কিন্তু তাদের পতন ডেকে নিয়ে আসছে। আবার এখন জামাত লুকোচুরি করছে, তারা মনে করছে ওরে বাবা, লোক ঠকিয়ে বিরাট জিতে গেছি, আওয়ামী লীগকে ঠকিয়েছি, বিএনপিকে ঠকিয়েছি, একবার বিএনপির ঘাড়ে, একবার এরশাদের ঘাড়ে, একবার আওয়ামী লীগের ঘাড়ে আমরা বসে যে শক্তি অর্জন করেছি, বিশ্বাস করেন এই শক্তি যেতে 1 মিনিট লাগবে না। জীবনে কোনো পরগাছা গাছের চেয়ে বড় হতে পারেনি, জীবনে কোনো পরগাছা কখনো বংশ বিস্তার করতে পারেনি। অনেক বিল্ডিংয়ের উপর পরগাছা হয়েছে, বিল্ডিংটা শেষ হয়ে গেছে, কিন্তু পরগাছা গাছ হিসেবে কোনোদিন মাটির সন্ধান পায়নি, ওকে বিল্ডিংয়ের উপর থাকতে হয়েছে।